আসসালামু আলাইকুম। ইরান কি ইচ্ছাকৃতভাবে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে আঘাত করেছিল এবং কিভাবে একটি স্বায়ত্তশাসিত ড্রোন নৌকা এই উদ্ধার অভিযানটি সম্পন্ন করলো সবকিছু জানাবো আজকের এই প্রতিবেদনে। সঙ্গে আছে মেহেদী হাসান। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যুদ্ধের বিভ্রান্তিকর পরিস্থিতিতে প্রাথমিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে হেলিকপ্টারটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে ভূপাতিত করা হয়েছে, তবে আসল ঘটনাটি তা ছিল না। ওমান উপসাগরের এক ঘুটঘুটে অন্ধকার রাতে একটি ইরানি ড্রোন সরাসরি হেলিকপ্টারটির গায়ে এসে আছড়ে পড়ে, যার ধ্বংসাবশেষ হেলিকপ্টারটির রোটর ব্লেডে আটকে যায়। অলৌকিকভাবে ড্রোনের বিস্ফোরক অংশটি বা এয়ারহেডটি বিস্ফোরিত হয়নি। যদি এর ইগনিটর বা অগ্নিসংযোগকারী অংশটি পুরোপুরি স্পর্শ করত, তবে সেই বিস্ফোরণ মারাত্মক বিপর্যয় ডেকে আনত। এর পরিবর্তে বিমানটি নিচে পড়ে যায় এবং দুইজন পাইলট পানিতে আটকা পড়েন। তাহলে কে তাদের বাঁচালো? ইতিহাসে প্রথমবার মার্কিন সামরিক বাহিনী একটি স্বায়ত্তশাসিত ড্রোন নৌকা পাঠায়। যেহেতু এই উপসাগরটি ইরানি রাডার দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়, তাই মানুষের দ্বারা চালিত উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ড্রোন নৌকাটি ছিল এর নিখুঁত সমাধান, কারণ এটি সম্পূর্ণ প্যাসিভ রাডারের উপর নির্ভর করে চলে। এর অর্থ হলো এটি এমন কোনো সংকেত বা সিগন্যাল নির্গত করে না যা শত্রুপক্ষ ট্র্যাক বা শনাক্ত করতে পারে। কোনো উদ্ধারকারী হেলিকপ্টার নেই, কোনো মানব ক্রু নেই, কেবল দুজন আটকে পড়া পাইলট এবং একটি রোবট যা তাদের ঘরে ফিরিয়ে এনেছে। ঘটনার বিবরণ এবং ক্র্যাশ বা দুর্ঘটনার কারণ। 2026 সালের 8 জুন জিএমটি 11:33 এই অঞ্চলে অন্ধকার নেমে আসার সাথে সাথে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর পাশে টহল দিচ্ছিল 82তম এয়ারবোর্ড ডিভিশনের একটি অ্যাপাচি হেলিকপ্টার। 82তম এয়ারবর্ন ডিভিশনের একটি AH-64E অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। ককপিটের ভিতরে ছিলেন দুজন মার্কিন সেনা বিমান চালক, সামনের সিটে একজন ওয়েপন সিস্টেম অফিসার এবং পেছনের সিটে পাইলট। কিন্তু কোন জিনিসটি এই উন্নত বিমানটিকে নিচে নামিয়ে আনলো? প্রতিবেদন অনুযায়ী এটি কোনো অত্যাধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছিল না। এটি ছিল একটি সাশ্রয়ী মূল্যের ইরানি শাহেদ ড্রোন। এই দুর্ঘটনা কিভাবে ঘটল তা বুঝতে হলে এই অস্ত্রের প্রোফাইলের দিকে তাকাতে হবে। একটি সাধারণ শাহেদ কামিকাজি ড্রোন মূলত একটি ধীর গতির, নিচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো, যা পূর্ব প্রোগ্রাম করা জিপিএস স্থানাঙ্কের উপর নির্ভর করে চলে। তবে শাহেদ 139 এর মতো বড় সংস্করণগুলো, যা আমেরিকার MQ-1 প্রিডেটর ড্রোনের সাথে অনেকটাই মিলে যায়, একজন অপারেটর দ্বারা সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। তবুও স্বাভাবিক পরিস্থিতিতে একটি অ্যাপাচি ক্রুজ 1 মাইল দূর থেকেই এমন একটি ড্রোন দেখতে পাওয়ার কথা, কারণ কামিকাজি ড্রোনগুলো চটপটে বিমানের সাথে ডগফাইট বা আকাশযুদ্ধের জন্য তৈরি করা হয়নি। তাহলে এটি কিভাবে একটি অ্যাপাচিতে আঘাত করতে পারলো? প্রচলিত তত্ত্বটি হলো এই ভূপাতিত হওয়ার ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। এই সংঘর্ষের ফলে সম্ভবত সাথে সাথেই রোটর ব্লেডগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে হেলিকপ্টারটি ওড়ার সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। হরমুজ প্রণালীর উপরের আকাশসীমা অত্যন্ত জনাকীর্ণ এবং অবিশ্বাস্য রকমের বিপজ্জনক। ঘটনার সময় হেলিকপ্টারটি পানির ঠিক উপর দিয়ে নিচু হয়ে ভাসছিল। এত কম উচ্চতায় কাজ করার ফলে পানির পৃষ্ঠ থেকে তীব্র রাডার ক্ল্যাটার বিভ্রান্তিকর সংকেত তৈরি হয়, যা আগত হুমকিগুলোকে ঢেকে দেয় এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থায় হস্তক্ষেপ করে। অ্যাপাচিটি যখন নিচু হয়ে অবস্থান করছিল, তখন সম্ভবত অন্য একটি লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার পথে একটি শাহেদ ড্রোন এর পথ অতিক্রম করে, যার ফলে আকাশে একটি মারাত্মক সংঘর্ষ ঘটে। ড্রোনটি কি হেলিকপ্টারটিকে ধাক্কা দেওয়ার জন্য সক্রিয়ভাবে চালনা করা হয়েছিল, নাকি এটি একটি হয়রানিমূলক কৌশলের সময় মারাত্মক ভুল হিসাবে ছিল, তা এখনও তদন্তাধীন রয়েছে। যা নিশ্চিত তা হলো এর বিধ্বংসী ফলাফল। শাহেদ ড্রোনগুলো বিশাল বিস্ফোরক এয়ারহেড বহন করে, যার ওজন প্রায় 100 পাউন্ডের মতো হয়ে থাকে। আঘাতের সাথে সাথে যদি এই পেলোডটি পুরোপুরি বিস্ফোরিত হতো, তবে বিমানটি টুকরো টুকরো হয়ে যেত। ইডিটি আনুমানিক সন্ধ্যা 7:33 ক্ষতিগ্রস্ত অ্যাপাচিটি ওমান উপকূলের অন্ধকার পানিতে আছড়ে পড়ে। অ্যাপাচির ক্র্যাশ সার্ভাইভাল সিস্টেম বনাম রাশিয়ান সিস্টেম। আকর্ষণীয় বিষয় হলো রাশিয়ার কমান্ডো KA-50 এবং
KA-52 এর মতো অ্যাটাক হেলিকপ্টারগুলোর মতো আমেরিকার অ্যাপাচিতে পাইলটদের জন্য কোনো ইজেকশন সিট, জরুরি মুহূর্তে সিটকে বের হওয়ার আসন থাকে না। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য এখানে দেখা যাচ্ছে কিভাবে একটি রাশিয়ান হেলিকপ্টার আসলে তার পাইলটদের ইজেক্ট করে। সিস্টেমটি সক্রিয় হওয়ার সাথে সাথে বিস্ফোরক চার্জের মাধ্যমে 1 সেকেন্ডের মধ্যে মূল রোটর ব্লেড এবং কাচের ক্যানোপি উড়িয়ে দেওয়া হয়। পথ পরিষ্কার হওয়ার পর উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেটগুলো সাথে সাথে জ্বলে ওঠে এবং ইজেকশন সিটগুলোকে একটি নিরাপদ দূরত্বে উপরে ও দূরে ছুড়ে দেয়। এর বিপরীতে মার্কিন অ্যাপাচি ক্রুরা এনার্জি অ্যাবজর্বিং সিট, শক্তি শোষণকারী আসন দ্বারা সুরক্ষিত থাকে। এই বিশেষায়িত আসনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা দুর্ঘটনার সময় পাইলটদের মেরুদণ্ড রক্ষা করতে নিচের দিকে দুমড়ে গিয়ে প্রচুর পরিমাণে গতিশক্তি শোষণ করে নেয়। এই ইঞ্জিনিয়ারিং এবং তাদের নিজস্ব বেঁচে থাকার প্রশিক্ষণের কল্যাণে উভয় পাইলটই তীব্র আঘাত থেকে বেঁচে যান এবং নিজেদের পৃথিবীর অন্যতম বৈরী জলপথে ভাসমান অবস্থায় দেখতে পান। রোবট বনের গোপন উদ্ধার অভিযান। একটি সক্রিয় হুমকিপূর্ণ এলাকায় ঐতিহ্যবাহী মানবচালিত অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার বা কোস্টগার্ড কাটার পাঠানোর ঝুঁকি না নিয়ে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর ফাত্তাহ ফ্লেট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। তারা একটি স্বায়ত্তশাসিত ড্রোন নৌকা মোতায়েন করে। যে জলযানটি এই ডাকে সাড়া দিয়েছিল সেটি কোনো ঐতিহ্যবাহী যুদ্ধজাহাজ ছিল না, এটি ছিল করসেয়ার, একটি মসৃণ নিচু স্তরের স্বায়ত্তশাসিত সারফেস ভেসেল যা দেখতে সাধারণ মনে হলেও ইতিহাস তৈরি করতে যাচ্ছিল। দীর্ঘস্থায়ী মিশনের জন্য ডিজাইন করা 24 ফুটের করসেয়ার 35 নটের বেশি গতি তুলতে পারে এবং 1000 নটিক্যাল মাইল জুড়ে 1000 পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারে। 8 জুনের এই উদ্ধার অভিযানে এটিকে নিখুঁত বহন করে তোলার পেছনে কারণ ছিল এর 360 ডিগ্রি প্যাসিভ সেন্সিং বা সংবেদনশীলতা ক্ষমতা। প্যাসিভ মানে এটি কোনো শনাক্তযোগ্য সিগন্যাল নির্গত করে না, এটি রাডারে কোনো পিং করে না এবং সক্রিয় সোনারের মাধ্যমে নিজের অবস্থান প্রচার করে না। এটি অন্ধকারে চলাচল করে, চারপাশের সবকিছু দেখে এবং তড়িৎচুম্বকীয়ভাবে সম্পূর্ণ নীরব থাকে। ইরানি রাডার এবং ড্রোনে পরিপূর্ণ একটি পরিবেশে যেখানে হরমুজ প্রণালী সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল, সেখানে করসেয়ার নিজের বা বিপদে পড়া ক্রুদের ওপর কোনো লক্ষ্যবস্তুর নিশানা না বানিয়ে পানির মধ্য দিয়ে অলক্ষ্যে চলে যায়। এটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে পাইলটদের সার্ভাইভাল গিয়ারের মাধ্যমে প্রচারিত জিপিএস স্থানাঙ্কের দিকে এগিয়ে যায় এবং ওমান উপসাগরে কালো পানিতে তাদের খুঁজে পায়। কোনো উদ্ধারকারী ক্রুকে ঝুঁকিতে ফেলা হয়নি। হুমকিপূর্ণ এলাকায় কোনো নাটকীয় হোইস্ট বা ওপরে তোলার ব্যবস্থা ছিল না। পানিতে কোনো ভাইবার বা ডুবুরি ছিল না এবং শত্রু রাডারে ট্র্যাক করার জন্য সার্চলাইট দিয়ে আলোকিত কোনো মানবযানও ছিল না। নিজেদের শক্তি ব্যবহার করে এই বিমান চালক ড্রোন নৌকার উপর নিজেদের টেনে তোলেন। এরপর করসেয়ার নিঃশব্দে ক্রুদের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়। মার্কিন বাহিনীর পাল্টা আক্রমণ এবং ইরানি প্রতিক্রিয়া। এই ঘটনার পরেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ওমানের অন্ধকার পানিতে অ্যাপাচি ভেঙে পড়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী প্রতিশোধ নেয়। 2026 সালের 9 জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আদেশে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক বিমান হামলার একটি সমন্বিত ও অপ্রতিরোধ্য ঢেউ বা আক্রমণ চালায়। আরব সাগরের নিরাপদ দূরত্বে অবস্থান করায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজের ফ্লাইট ডেকটি এক প্রচণ্ড ব্যস্ত ও মুখরিত এলাকায় পরিণত হয়। এই অভিযান শুরু হয়েছিল ইস্টার্ন টাইম বিকেল 5টায়, যা ইরানের স্থানীয় সময় মধ্যরাতের ঠিক পরেই। প্রথম ধাপ, উপকূলকে অন্ধকার করে দেওয়া। ঠিক মধ্যরাতে কোনো বিস্ফোরণ নয়, বরং এক অদৃশ্য অবস্কারী বিশৃঙ্খলার মাধ্যমে আক্রমণ শুরু হয়। প্রথম মার্কিন স্ট্রাইক ফাইটারগুলো ইরানি আকাশসীমায় প্রবেশ করার আগেই নৌবাহিনী EA-18G গ্রোলারগুলো তীব্র জ্যামিংয়ের মাধ্যমে তড়িৎচুম্বকীয় স্পেকট্রাম ভাসিয়ে দিয়ে একটি বিশাল ইলেকট্রনিক আক্রমণ চালায়। ইরানি রাডার স্ক্রিনগুলো যখন স্ট্যাটিকে পূর্ণ হয়ে যায়, তখন মার্কিন বাহিনী উচ্চ গতির অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক নিক্ষেপ করে। এই অস্ত্রগুলো উপকূলীয় প্রাথমিক সতর্কীকরণ রাডারের সিগন্যালগুলোকে আক্রমণাত্মকভাবে খুঁজে বের করে, অ্যারেগুলোকে ধ্বংস করে দেয় এবং ইরানি অপারেটরদের কিছু বুঝে ওঠার আগেই সম্পূর্ণ অন্ধ করে দেয়।
দ্বিতীয় ধাপ, ড্রোনের বাংকার সমূহ। রাত 1:15 রাডার হুমকি থেকে আকাশ সফলভাবে মুক্ত হওয়ার পর মূল বিধ্বংসী বিমানগুলো এসে পৌঁছায়। প্রিসিশন গাইডেড বাংকার বাস্টার বা নির্দেশিত বাংকার ধ্বংসকারী অস্ত্রে সজ্জিত স্ট্রাইক প্যাকেজগুলো এগিয়ে আসার সাথে সাথে আকাশ গর্জে ওঠে। তাদের লক্ষ্যবস্তু ছিল উপকূল বরাবর লুকিয়ে থাকা সুরক্ষিত গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং স্তরের সুবিধাগুলো ঠিক সেই জায়গাগুলো যেখানে মারাত্মক সাহের ড্রোনগুলো রাখা, প্রস্তুত এবং পাইলট করা হতো। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই সুরক্ষিত অবকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তৃতীয় ধাপ, বিমান প্রতিরক্ষা দমন। রাত 2:45 মধ্যে স্থলভাগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইরানি বাহিনী অবশিষ্ট অবকাঠামো রক্ষার শেষ চেষ্টা হিসেবে তাদের সেকেন্ডারি সারফেস টু এয়ার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যাটারিগুলো সক্রিয় করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক এই প্রতিক্রিয়ার কথার আগেই অনুমান করেছিল। স্টিলথ ফাইটার এবং স্ট্যান্ড অফ যুদ্ধাস্ত্রের একটি চূড়ান্ত ও প্রাণঘাতী ঢেউ অন্ধকারের মধ্য দিয়ে ধেয়ে আসে। তারা নিয়মতান্ত্রিকভাবে সক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যাটারিগুলোকে গুঁড়িয়ে দেয় এবং ইরানি অপারেটররা লক্ষ্যবস্তু লক করার আগেই স্যাম সাইটগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। তবে ইরানকেও একটি বার্তা পাঠাতে হয়েছিল, যা 3টি ভিন্ন দেশে আমেরিকান সামরিক শক্তির সবচেয়ে ভারী ঘনত্বের দিকে সরাসরি তাক করা ছিল। প্রথম, বাহরাইন। আইআরজিসি সুইসাইড ড্রোনের একটি ঝাঁক নামানোর সাথে সাথে দ্বীপ জুড়ে ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ সাইরেন বেজে ওঠে। তাদের লক্ষ্যবস্তু ছিল মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর, যা মধ্যপ্রাচ্যে আমেরিকান নৌ অভিযানের মূল স্নায়ুকেন্দ্র। দ্বিতীয়, কুয়েত। আকাশে সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি হয়। মার্কিন বিমান বাহিনীর একটি বিশাল হাব বা কেন্দ্র আলী আল সালেম বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা ইরানি আক্রমণ প্রতিহত করতে কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনীকে সাথে সাথে তৎপর হতে হয়েছিল। তৃতীয়ত, জর্ডান। জর্ডানের সামরিক বাহিনী আকাশ থেকে অত্যন্ত 5টি আগত ইরানি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গুলি করে নামাতে বাধ্য হয়েছিল। দর্শক, এই ছিল বিশ্লেষণমূলক একটি সত্য গল্প যা আপনাদের মাঝে উপস্থাপন করা হলো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন। সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস বিস্টা নিউজ। আল্লাহ হাফেজ।